আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছবি করা। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। সেখানেই শেখ হাসিনা মোদী সরকারের ভারতে বসেই খেল দেখিয়ে দিয়েছে। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে দেখছেন, স্ট্যাটাস দেখছেন ভাই, যখন নাকি আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকার তিনি যখন নাকি ভাষণ দেন তখন এই ধরনের একটা স্ট্যাটাস মারে। স্ট্যাটাসের ভাষা দেখছেন? হ্যাঁ, আমি আসলে বিষয়টা বা এই সমীকরণটা মিলে অনেক কষ্ট হয়েছে আমার। বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কি এটা বৈষম্য বিরোধী, নাকি এটার মধ্যে বৈষম্য আছে? স্পষ্টত সারা বাংলাদেশের মানুষ জানে এটার মধ্যেই সবচেয়ে বড় বৈষম্য। কারণ এই আন্দোলনের পরবর্তী সময় 32 নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে, তাদের হাত পা ভেঙ্গে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানতাম এমন কিছুই হবে, লাথো কা ভূত বাতো সে নেহি মানতা, মানে যে যেমন তারা ঠিক ওইভাবেই শিক্ষা দিতে হয়। এইবারের এই বিষয়টাকে আর হালকা নেয় নাই। 24 ঘন্টা না বেরোতেই দাঁত ভাঙা জবাব। দর্শক, ভিডিও থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আজকের এরকম অবস্থা হওয়ার ক্ষেত্রে আপনাদের মন্তব্যগুলো কি হতে পারে? বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটকে পুরোই ধসে দেওয়া অবস্থা হয়েছে। ডক্টর ইউনূস তার মানে কি ব্যর্থ হতে চলেছে বাংলাদেশের মধ্যে? কেননা তার যেভাবে চালাচ্ছে ওভাবে বাংলাদেশ চলতেছে না, এবং সবাই বলছে ডক্টর ইউনূস নিজে ব্যর্থ হয়েছে। সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে যেন প্রচুর জ্ঞানজাম চলতেছে বাংলাদেশের মধ্যে। আপনার সরাসরি প্রতিবেদনটি দেখবেন, খুবই চাঞ্চল্যকর এবং ইম্পর্টেন্ট এটি আপনাদেরকে দেখাবো। তবে খুবই প্রতিবেদনটি খুবই হার্ড হতে চলেছে, চলুন আমার ভিডিওটি দেখে নিই। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না? যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে? ভাবেন না যে এটা কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে এসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। আপনারা হলেন সেই জ্বলন্ত জীবন্ত ইতিহাস। কাজে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে, শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো। এটা মনের বিষয়, এটা কোনো টাকা পয়সার, কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না। মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম, সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি? সেটা তো একটা প্রশ্ন। এটা হেলায় ফেলে দিলে হবে না। মনে করছে এনে দিয়েছেন, এটা হয়ে গেছে, হয়ে যায় নাই। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না, আমরা আছি। কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে যে মনের ক্ষোভ প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য, ভাইদের জন্য যারা প্রাণ হারিয়েছে, তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম। তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে। শোক তো আর বেশি দিন থাকে না। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। এখানে দুটো বিষয়, একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয়, প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন, আরেকটা হলো যে ব্যক্তিগতভাবে কি আয়োজন।
ব্যক্তির সঙ্গে কি আয়োজন কিভাবে আমরা সংযোগগুলো স্থাপন করে দিয়ে যাব সেটা করা। আজকে খুব গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। যত কথা বলার, যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সরকারে ঢুকে যেতে পারা, এটা যে যত কিছুই করি বুঝতে পারে না। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন, অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না। আপনারা সেখানে গেছেন। মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না, বহু বছর লেগেছে। তারপরে তাদের আস্তে 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 এইটা দিচ্ছে তো ওইটা দেয় না, এটা দিচ্ছে মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেছে। কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি। প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে, নাও মিশতে পারে, কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল, আশ্রয় পাওয়া গেল, যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে। তাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। তার একজন উপদেষ্টা থাকবে, আছে উপদেষ্টা আছে, তার সচিবালয় আছে, সবকিছু আছে। কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ। তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হতে পারে, খুশির খবর নাও হতে পারে, কিন্তু এখানে শেষ হচ্ছে না। এটা বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার যে আপনাদের এটা এখনো করা হয়নি, এটা উবে যাবে না, চলে যাবে না, অদৃশ্য হয়ে যাবে না, সবসময় দৃশ্যমান থাকবে। তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে, সবসময় সামনে হাজির করতে হবে। কাজে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম, বসলাম সবার সঙ্গে। দুঃখের সীমা নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না। আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয়। তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করবো। এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম। আজকে সেটা গ্রহণ করলো। কাজেই সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসবো সেটা ঠিক করা। কদ্দূর এলাম, কদ্দূর যেতে হবে, এই কথাটা। কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো, সবার সঙ্গে আজকে দেখা হলো। এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে আসে যায়, দুঃখের মধ্যে, শোকের মধ্যে এসে যায়। আমরা আর আপনারা, এই দুটো শব্দ, আমরা এবং আপনারা, এই দুভাবে যদি আমরা কথা বলি, এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এক, আমরাও আপনাদের কারণে, আপনাদের যেই ত্যাগ, সবার, আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনারা এক হয়ে গেছি। আমরা সেই উপলক্ষে এসেছি। তা না হলে আজকে আপনার আমার সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না। যদি এই অভ্যুত্থান না হতো, কে কাকে চিনত? কেউ কাকে যেতাম না। আপনিও বাংলাদেশের একজন নাগরিক, আমিও বাংলাদেশের একজন নাগরিক, এইভাবেই থেকে যেতাম। আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে, একসঙ্গে আসতে হয়েছে, আপনাদের নিয়ে বসতে হচ্ছে। আপনাদের যে অবদান, সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এটাকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশ তো আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না।
কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে। মারপিট করে এটা হবে না। যদি বল তারা সে আমারে পিটবে আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সোপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও, সে প্রক্রিয়া চলতে থাকবে। তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে। তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো। এই করতে আসতে হবে তো আমাদেরকে, বোঝাপড়াতে আসতে হবে। সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে, সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না। কাজেই সেই জিনিসটা দেখো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য, একত্রে থাকার জন্য। এবং সেখানে ওদের কথা বলতেছি, তারা আমাদের উপরে 16 বছর ধরে অত্যাচার করে সীমা নেই, সেটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বহু কিছু বেশি ভালো জানেন। কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই, যে অভিযোগ করতে থাকি। অনেকে বলেছে অভিযোগ করতেছে, কিন্তু আমরা এক। মনের দুঃখের কথাটা বলছি, সেটা অবশ্যই বলবো, দুঃখের কথা বলবো, বুঝাবো, কিন্তু বিভেদটা, দূরত্বটা যেন সৃষ্টি না হয়। এটা একজোটে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য। আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, এগুলোকে কি করতে পারি এটার জন্য আমরা সবাই বসবো আবার আলোচনার জন্য। আলোচনা করলেই যে সমাধান হয়ে যাবে তা না। এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ, এটা বড় ধীর গতিতে চলে। এটা আজকের বিষয় না, আজকে আরো ঢিলা হয়ে গেছে। কাজে সেটা একটু ধৈর্য দিতে হবে আমাদের কাছে। আমরাও কষ্ট পাই যে কাজটা করতে পারছি না। আমাদের ইচ্ছা হয় করে ফেলে। কেউ চায় না যে এটা বসে থাকো, অপেক্ষা করো, কেউ চায় না। কিন্তু জিনিসটা, মেশিনটা এরকম, যন্ত্রটা এরকম, এটা ধাক্কাইয়া চালাইতে হয়, নাহলে এটা চলতে চায় না। এটা আরো বেকল হয়ে গেছে, যেগুলোর কথা তোমরা বললা, যে এর ভেতরে বহু রকমের লোক আছে, তাদের কারণে আরো ঢিলা হয়ে গেছে। কাজে আমরা চেষ্টা করতে থাকবো। যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা দিয়ে আমরা শুরু করি। এটা শেষ না, এটা শুরু। এটা শুরু বলবো যে এই কি বললেন ওনারা, কি সিদ্ধান্ত দেন? এটা শুরু সিদ্ধান্ত। এই নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে, এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে। তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো, একসঙ্গে কাজ করবো। আমরা দুই পক্ষের কাজ না, এটা এক পক্ষের কাজ। ক্ষোভের কথা বলবো, দুঃখের কথা বলবো, কিন্তু বলার শেষে কিন্তু আমরা এক। সেনা প্রধানকে ডিরেক্ট এইভাবে মনে করেন হুমকি দেয়, এবং এত নোংরা ভাষায় মনে করেন কথা বলার তারা সাহস পায়। কত বড় মীর জাফর, কত বড় পাকিস্তানি, এটা কল্পনা করতে পারেন? এরা কত বড় টেরোরিস্ট। এদেরকে এখন টেরোরিস্ট বলবো, কারণ আমাদের বাংলাদেশের সোনার দেশটাকে এটা কি একদম শেষ করে দিছে। এখন আসুন মূল পয়েন্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি বাংলাদেশে আসতে পারবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধান ওয়ার্কার, তার সাথে কিন্তু ইন্ডিয়ার যে সচিব আছে আপনার কি বলে আকরাম নাম, হ্যাঁ, তার সাথে কিন্তু দেখা হয়, বা তার সাথে কিন্তু একটা জরুরি মিটিং বসে। ওই যে বলছিলাম
কি মনে আছে না? তো সেই মিটিং এ কি কথা হয় যে বাংলাদেশে আপনাদের যে প্রধানমন্ত্রী আছে, সাবেক প্রধানমন্ত্রী, একে আপনি কিভাবে পুনরায় বাংলাদেশে ফিরাতে পারবেন এই বিষয়ে আমাদেরকে ধারণা দেন। কিন্তু এই বিষয়ে আপনার কাছ থেকে কি শুনতে চাই, আমরা যে সামনে হোয়াইট হাউসে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং করতে যাচ্ছি, যে মিটিংটা নাকি আপনার মোদি কইরা আসছে, সেই মিটিং এর কথাই বলতেছি। যে মিটিংটা আমরা করতে যাচ্ছি, সেই মিটিং এ কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। এখানে আপনার ভূমিকাটা কি? তখন তো ডোনাল্ড ট্রাম্প জানতে চাবে যে আপনি যে বসলেন বাংলাদেশের সেনা প্রধানের যে ওয়ার্কারের সাথে, তিনি বা তার বক্তব্য কি বোঝেন? আপনি বুঝতেছেন যে দেশটা কোথায় যাচ্ছে? এবং আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আমাদের বাংলাদেশের প্রসঙ্গে, আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে ইন্ডিয়া বা ভারতে আছে, ভারতে আশ্রয় নিছে, তাকে কিভাবে আপনার পুনরায় বাংলাদেশে সসম্মানে ফেরানো যায় এটার দায়ভার দিছে আপনার ভারতের নরেন্দ্র মোদীকে। এখন নরেন্দ্র মোদী ওর আপনার বক্তব্য যে এখানে যারা নাকি বাংলাদেশের বা বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এদের এগেনস্টে বা এরা যদি আমাকে ওইভাবেই করে, তখন ডোনাল্ড ট্রাম্প বলে যে তুমি কাজ করো, বাকিটা আমি দেখতেছি। তুমি কাজ করো, বাকিটা কি আমি দেখতেছি। বাকিটা কারা? ওই যে আপনার ডক্টর ইউনূসের যে বন্ধু বান্ধব আছে, ব্রাইডেন, কিংবা আপনার যে আপনার চিফ প্রসিকিউটর আছে, তারপর হচ্ছে আপনার আইসিসির যে প্রধান আছে আপনার করিম, হ্যাঁ, এবার মানে এগুলা যে বা যারা আছে এদের সবাইকে তো মোটামুটি জব্দ করে ফেলছে, তাই না? এখন আপনার ভারতের যে আপনার সেনা প্রধান আছে, তিনিও কিন্তু খুব মানে চরম ভাবে আমাদের বাংলাদেশটাকে যারা নাকি মানে প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এবং বাংলাদেশ ইন্ডিয়া মানে প্রতিনিয়ত ইন্ডিয়াকে নিয়েও কিন্তু এই ধরনের কটূক্তি কথা কিন্তু তারা কি প্রতিনিয়ত কিন্তু ছড়াচ্ছে। তো তাদেরকেও আপনার কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে আপনার ভারতের সেনা প্রধান আর আমাদের সেনা প্রধানের সাথে একটা জরুরি মিটিংও হবে, এই ধরনের গুঞ্জন কিন্তু শোনা গেছে। এটা হতে পারে, মানে 50-50 আপনার সম্ভাবনা আছে, আমি শিওর না, তবে যতটুকু শুনছি আশা করি এটা লিগ্যাল ইনফরমেশন, এটা মিথ্যা হবে না। যাই হোক, যদি আপনার এই মিটিংটা হয়, তাহলে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা আপনার 70 থেকে 80% একদম পুরা মানে একদম মানে চারোদিক দিয়ে নিশ্চয়তা মনে করা হয়ে যাবে। যেখানে ভারত বর্তমান শেখ হাসিনাকে ফেরানোর জন্য আপনার ভারত বাংলাদেশে যে সীমান্ত রক্ষা বাহিনী আছে, সেখানে ভারত মানে যেখানে ছিল আপনার 50% নিরাপত্তা, সেখানে আরো 100% বাড়াই দিছে, মানে বর্তমান 150%। সেখানে আপনার ভারত মনে করেন আরো সিকিউরিটি মনে করেন হার্ড করে ফেলাইছে, যাতে যে কোনো পরিস্থিতি তারা কি কন্ট্রোল করতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরাতে পারে। এর জন্যই বা এরা যখন নাকি দেখতেছে যে চারো দিক দিয়ে মনে করেন এই ধরনের ঘটনাগুলো ভাই ঘটতেছে, বাংলাদেশের আপনার সেনা প্রধান ওয়ার্কার তিনিও তো শেখ হাসিনার বোন জামাই, মানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি আপনার শেখ হাসিনার বোন জামাই, মানে এত ইম্পর্টেন্ট একটা জায়গার ভিতরে শেখ হাসিনার মনে করেন ঘরের লোক। তার মানে কি এখানে শেখ হাসিনা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা বহির্বিশ্বে থেকে যতই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাই না কেন, কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিক দিয়ে আমরা কি ব্যর্থ হয়ে যাচ্ছি। দেখেন, এই বিষয়ে আমি ছোট্ট একটা কথা বলি, এরা প্রতিনিয়ত বাহিরে থেকে কথা বলতেছে, তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার তো এদের সরকার, এরা তাহলে দেশে আসতেছে না কেন বলেন তো? এই যে পিনাকি, ইলিয়াস, এরা কেন দেশে আসতেছে না বলেন? কেন দেশে আসবে না? আমি সরাসরি বলতে চাই, যারা নাকি এদের ভক্ত আছেন তাদেরকে বলতেছি, বা আপনাদের কাছে এই উত্তরটা চাচ্ছি, দেশে কেন আসতেছে না বলেন? আপনাদের ওই বাপগুলা দেশে কেন আসতেছে না? কারণ জানে যে আমরা হচ্ছে বাংলাদেশটাকে তালেবান বানাতে চাই, যে আমরা হচ্ছে এই পাকিস্তানকে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে আমরা মানে দিয়ে দিতে চাই। সেনাপ্রধান যে বোমাটি বিস্ফোরণ করেছেন, বোমাটি বিস্ফোরণ করার পর তারপর পুরো বাংলাদেশ জুড়ে নানান কথাবার্তা হচ্ছে যে হঠাৎ তিনি এই কথাটা বললেন কেন? তিনি কি কোনো বার্তা দিতে চাইলেন? তিনি কাকে বার্তা দিতে চাইলেন? আগে এই প্রসঙ্গটা সেরে নি। তিনি বার্তা দিতে চেয়েছেন তিনজনকে, তিনটে সেক্টরকে। এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন। দুই হচ্ছে যারা দুর্বৃত্তগিরি করছে রাস্তায় নেবে, যারা সমস্ত লোককে তাসের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে, তাদের প্রতি একটা বার্তা। আর বিটুইন দ্য লাইন্স একটা বার্তা আছে,
সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কোনো জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন। ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছিল, নানানভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে। চক্রান্ত ভেস্তে দিয়ে তাকে একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন। একত্র করে একটা সেনানায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছেন। এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড়। আমি শুনেছি, মানে আমার কানে এসছে যে সেনানায়ক এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনূস তিনি তার যমুনাতে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে শুধু উপদেষ্টারা ছিলেন। সেই বৈঠকে কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি, কোনো মিডিয়ার কাছে আসেনি, কেউ জানেও না সেখানে কি আলোচনা হয়েছে। তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে, এটা নিশ্চিত। এদিকে আমাদের সেনানায়ক তিনি যা বললেন ওয়াকারুজ্জামান, সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে, তার মধ্যে আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়। তাহলে আওয়ামী লীগকে দেশে ফিরতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গাটা ঠিক করতে হবে। ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে। আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধী একটা দল, সে যদি বাইরে থাকে ইলেকশনে, তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবীর কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না। সেটা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাপ্রধান, তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন। একবার ইনক্লুসিভ ইলেকশন তিনি নিজে বলেছেন, আর একবার বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে যখন কথা হয়েছে, না প্রধান উপদেষ্টা, না মাননীয়, না ওই সমস্ত বিশেষণবাদ, সোজা ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা তিনি আগে বলে থাকতেন, সেটা কিন্তু তিনি বলেননি। তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার। এখন এই কথাটা বললেন কেন? এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে। এতদিন তো উনি বলেননি, আজকে এই কথা বললেন কেন? এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিলার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল, সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটা কিন্তু তারা মিটিয়ে দিয়েছে। সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে সেনানায়কের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে তিনি একটা কনফিডেন্স থেকে কথাগুলো বলছেন এবং তিনি আঙুল উঁচিয়ে বলছেন। আমি সতর্ক করে দিচ্ছি, আমি ভিডিওটা আপনাদেরকে লাগাচ্ছি এই কারণে, এই ভিডিওটা না দেখলে আমি যে পরবর্তী যে অংশটা যাব না, সেই অংশটা আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা ছোট করে দিয়েছি, কেটে কেটে প্রয়োজনীয় অংশ, যে অংশটুকু আমি পরের বারে আমি ব্যাখ্যা করব, সেই অংশটুকুই শুধু এখানে লাগানো আছে। আপনারা প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে আমি আসছি যে কি হয়েছে, কেন হয়েছে এবং কি হতে চলেছে। গতকাল রাতেই বা কি হয়েছে, আগামী দিনেই বা কি হবে। সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই। কেউ যদি কুসৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে, আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি? এই সেনাপ্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক। তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না, দেখি কি করে। অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে। এখন বলবেন যে তারা দেয়ার কে? হ্যাঁ, তারা দেয়ার কে? তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে? সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো, সেনাবাহিনী কি আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না? অন্য অন্য বাহিনী কি আমার জন্য এগিয়ে আসবে না? আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি। কেন রাখি? এজন্যই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য। অতএব এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে, আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, যেটা আমি কখনোই চাই না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই
তবে ইচ্ছেটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই, তাহলে সেনাপ্রধান কেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দুষ্টামির বিরুদ্ধে গর্জে উঠতেই পারে। সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল, আপনাকে মেনেই নিতে হবে। আমি তো বারবার বলেছি, আগামীর বাংলাদেশ মিনিমাম 15 বছর বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডানপন্থী, বামপন্থী, যারাই দেশপ্রেমিক, প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত। ফেসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, সকল অপরাধীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন, ফ্যাসিস্টদের মতো কথা বলা বন্ধ করুন, অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন, ঐক্যের পথে পরিচালিত করুন, দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন। এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সচেতন নাগরিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আমরা এই বক্তব্যকে কেউ পজিটিভলি নিচ্ছি, কেউ আবার ভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছি। এক বাক্যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সমগ্র বাংলাদেশে। কিন্তু আমরা এই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যের, এই কঠোরতম বক্তব্যের পূর্বে আমরা নিজেরা নিজেদের আত্মসমালোচনা কয়েকবার করেছি কিনা সেটা আজকের ভাবা উচিত। বাংলাদেশে গত প্রায় 7 মাসের অধিক সময় হয়ে গিয়েছে এই সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈর শাসককে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছে, বিতাড়িত করেছে। এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাংলাদেশের সমগ্র মানুষ সম্পৃক্ত হয়েছিল। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিপাহী জনতা, ছাত্র জনতা সবাই মিলে এই ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। কিন্তু পতন ঘটানোর পরে আমরা কি দেখলাম বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে পূর্বের অন্ততপক্ষে যতটুকু সুসম্পর্ক ছিল একে অপরের সাথে, সেই সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত। আমরা আমাদের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছিলাম। অনৈক্যের বীজ বপন করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী দলকে ঘায়েল করত, আওয়ামী লীগ যে ভাষায় একে অপরকে দমন করত, ঠিক একই স্টাইলে আমাদের কোনো কোনো রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে ঘায়েল করা শুরু করলো। যেমন আমি তীব্র ভাষায় আপনাদেরকে প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আমরা আওয়ামী লীগের সময় দেখতাম মাহফিল বন্ধ হতো। মাহফিলগুলোর মধ্যে গিয়ে কোনো একজন দুষ্কৃতিকারী আওয়ামী লীগের লোক একজন ওয়াইজিনের দাড়ি টেনে ধরতো, মাইক টেনে ধরতো, ওয়াজ করতে নিষেধ করতো, বলতো আপনি দলীয় কথা বলবেন না। তখন কিন্তু এই দেশের সবাই মিলে তার প্রতিবাদ করত। আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে কোনো কোনো ব্যক্তিকে এমনও দেখেছি, সে বাংলাদেশের বড় রাজনৈতিক সংগঠনের নাম লাগিয়ে তারপরে এই মাহফিলগুলোতে আক্রমণ করেছে, ওয়াইজিনদের উপরে আক্রমণ করেছে। শুধু কি আমরা তাই দেখেছি? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই শেখ হাসিনার, পতিত হাসিনার যে শব্দচয়নের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, সেই একই শব্দচয়ন করে এদেশের মানুষের উপরে বিভিন্নভাবে আবার নতুন করে যুদ্ধ অপরাধী তকমা, রাজনৈতিকভাবে তাদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন নামে ডাকা শুরু করলো। তাদেরকে বলল আবার বিচার করা হবে আগামীর যদি সংসদ নতুন করে আসে। আবার একদল আর এক দলকে চোর, ডাকাত, বিভিন্ন ধরনের উপমা দিতে দিতে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে এখন আর কারোর সাথে কোনো সম্পর্কই নেই। তো বাংলাদেশ 5ই আগস্টের পরে এইরকম অসৌজন্যমূলক একটি পরিস্থিতি তৈরি হবে, সেটা আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন নেতাকর্মী রয়েছি আমরা কখনোই কামনা করি নাই। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গঠন করব। আমরা দেখলাম এই বাংলাদেশে গত 8 মাসে কিছু কিছু ব্যক্তি এমনভাবে দলের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবকে বিস্তার ঘটাতে গিয়ে তারা সমাজের কোনো জায়গা বাকি রাখে নাই যেখানে তাকে চাঁদা না উঠাতে হবে, কিংবা টেন্ডারবাজি না করতে হবে, কিংবা ওখানে ইনভলভ না হতে হবে। সর্বশেষ যে করুণ দৃশ্যটা গত 2 দিন আগেও দেখলাম, তরমুজের দোকানদারের তরমুজের উপরে আক্রমণ। বাজারে আপনার হলুদ কাপড় পেঁচিয়ে, গামছা পেঁচিয়ে মিছিল করতে গিয়ে যুবদলের এক নেতার আস্ফালন এবং সেখানে মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়া। যদিও তাকে বহিষ্কার করা হয়েছে এবং এ ধরনের সকল অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককেই বিএনপি বহিষ্কার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অপকর্মগুলোর শুরু হওয়া,
এবং বাংলাদেশে আমাদের মধ্যে অনৈক্য বিস্তার হওয়া আজকের এই সেনাপ্রধানের বক্তব্যটা সেই জায়গাটাকেই মিন করে। সেনাপ্রধান এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই পরিস্থিতি যদি হতে থাকে, চলতে থাকে, তাহলে আমার এই সোনার বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে যাবে? আপনারা যদি এটাকে ব্যর্থ হন, তাহলে এই বাংলাদেশটা, আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর হুমকির মুখে পড়লে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা পরে বলতে পারবেন না আমি কেন সতর্ক করলাম না। তার মানে এখানে অনেক বড় একটি ইঙ্গিত বহন করে। আমরা যারা মনে মনে কলা খাই, মনে মনে স্বপ্নে স্বপ্নে বিভিন্ন সময় ক্ষমতায় চলে যাই, রাজনৈতিক জায়গাগুলোতে নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করি, আমরা কখনো কি ভেবে দেখেছি যে আপনি আপনার দুর্বলতার পথ খোলা রেখে আপনি অন্যের মাধ্যমে সাহায্য কামনা কেন করেন? বাংলাদেশে আপনার আপন কেন হতে যাবে সবাই? আপনি কেন ভাবছেন যে আপনাকে আমাকে কেউ না কেউ চেপে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে কিংবা আমাকে সাহায্য করবে? পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাই যে এনিমি ছাড়া আপনার কোনোদিন আপনি উঠতে পারবেন না। আপনার আশেপাশে সব এনিমি থাকবে, শত্রু ভরপুর থাকবে, আপনার দোষ ত্রুটি ধরার জন্যই বসা থাকবে। ধরে নিন 5 তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে, অনেকের দৃষ্টিকোণ থেকে, যে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাধ্য না হলে সে দাঁড়াবে কেন? 5 তারিখের আগ পর্যন্ত আমি এমন কোনো পরিবেশ তৈরি করতে পারি নাই যেই পরিবেশের কারণে আমাকে সেনাবাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী আমাকে সাহায্য করবে। কারণ তার কাছে তখন রিস্ক ছিল, তার চাকরি, তার দেশ, তার যে কমিটমেন্ট সরকারের সাথে, দেশের সাথে, সেটা। যখন পরিস্থিতি এমন অবস্থায় হয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে না, এইবার জনগণের সাথে থাকলে সত্যি জনগণের বিজয় অর্জিত হবে, তখনই তারা কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। এটাই নিয়ম। ইতিহাসকে তো আর অস্বীকার করতে পারবেন না। সবগুলো জায়গার আপনার পূর্বের ইতিহাস দেখেন, একই নিয়মে সব প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগ বাড়িয়ে কোনো সরকারি কর্মকর্তা, অফিসাররা অতিরঞ্জিত কখনোই আসে না। হ্যাঁ, যদি কেউ এসে থাকতো, শেখ হাসিনার আমলে অনেকে এরকম করেছে। যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিল, রাস্তায় নেমেছে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে পর্যন্ত বাংলাদেশের একটি গোষ্ঠী আলোচনাও করেছে যে সরকারি চাকরি করে তারা কেন নামলো। আমি আজকের এই কথা থেকে এটা বুঝাতে চাই যে আমরা যখন পরিস্থিতি তৈরি করতে পেরেছি, তখনই কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের এই সেনাবাহিনী আপনার আমার বাধ্য হয়ে হোক, যেভাবেই হোক, সে আপনাকে সাহায্য করেছে। সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, এটা স্পষ্ট। এটার মধ্যে তো অসৌন্দর্যের কিছু নাই। বাংলাদেশে সবাই সবার আত্মীয়। এখানে আমার আত্মীয় আপনি, আপনার আত্মীয় আমি, আমার আত্মীয় আওয়ামী লীগ আছে, জামাত আছে, চরমনাই আছে, আপনার আত্মীয় তাই আছে। আত্মীয়তার বলে সেনাপ্রধান আমাকে সাহায্য করে নাই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি সাহায্য করেছেন। আত্মীয়তার জায়গাটাকেও ভুলে গিয়ে তিনি চিন্তা করেছেন রাষ্ট্রের কল্যাণে। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে, তাহলে প্রথমে লটপটাইয়া আওলাই ফেলে। এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই নিয়ে যে বক্তব্য দিয়া বাংলাদেশের জনগণকে নিয়ে এই ছাত্র অভ্যুত্থান ঘটাইছে, সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা, তারা নিজেরাই এখন হয়ে গেছে সবকিছু ঢাবি। শেখ হাসিনা যেমন বলতো সবকিছু গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, এখানে সবকিছু ঢাবি। এখন আমি যখন নিউজ করছি, চরম কিলাকিলি, মারামারি, ভাই একজনের জন্য দাঁত দুধ থাপড়াইয়া ফালাই দিচ্ছে। কারা? আমাদের নতুন ছাত্রদের যেই সংগঠন আসতে যাচ্ছে। চিন্তা করেন, ওই যে একটু আগে রাফির একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম, যে রাফি বলছিল যে সবকিছু ঢাবি ভিত্তিক হওয়া যাবে না। কিন্তু কোথাও না কোথাও নাহিদ সার্জিস এই পোলাপ্যানগুলা নিজেরা বন্ধু বান্ধব সার্কেলের ছোট ভাই ব্রাদার ছাড়া প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে এদেরকে পাত্তাই দিচ্ছে না। কেন? এই জন্য তোরা কিলাকিলি করবি এখন? এরা বলে চালাবে দেশ, এরা জাতিকে দেখাবে স্বপ্ন। বন্যার টাকা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এদের কোন অ্যাক্টিভিটিসটাতে মানুষের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে? ঘটনার প্রেক্ষাপট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি, সম্ভবত এইটা মানে ঘোষণার সাথে সাথেই এখানে পিটাপিটি মারামারি চলতেছে। বিকাল 3টায় সংগঠনের নাম এবং কমিটির কথার ঘোষণা থাকলেও আমি যখন নিউজটি করছি এই পর্যন্ত এটা পুরাপুরি হয় নাই। কেননা 4টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিটা তৈরি হচ্ছে এইটা তারা মেনে নেবেন না। তারা শতভাগ যৌক্তিক,
কারণ এই আন্দোলনের গতিপথ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা সারা বাংলাদেশের যেই এমপিওভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে, স্কুল কলেজের পোলাপাইনও ছিল এখানে। যত কমিটি খালি ঢাবি আর এই সমন্বয়ক নাহিদ সার্জিস, মানে এদের একটা টিমের বাইরে আমরা দেখছি কেউ ঢুকতে পারছে না। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে এই কমিটিতে রাখতে হবে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে, অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না। তো বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এই যে এতদিন পাবলিকের উপর, আওয়ামী লীগের উপর যেমন মব চালাচ্ছে, তো ভাবতেছে যে এদেরও দাঁত দুধ ভাঙা দিবে, ঝাঁপাই পড়ছে এই সমন্বয়ক নামক একদল হায়না, আমরা বলতে বাধ্য হচ্ছি। কারণ এখানে মারামারি দেখার জন্য তো ভাই আমরা আসি নাই। এখন এখানে কাদের নাম আসছে আপনারা যদি একটু দেখেন, একদম প্রধান ফোকাসে আমি যতটুকু আমাদের কাছে তথ্যসূত্র, ছবিতে যাদের চেহারাটা এরা দেখছেন এতক্ষণ, এরাই হচ্ছে নতুন কমিটির মধ্যে সমন্বয়কদের যে ছাত্র সংগঠন, এটার নেতৃত্বে এরাই বৈষম্য বিরোধী, এরাই জাতীয় নাগরিক কমিটি, এরাই টেলিভিশনে কথা বলবে, এরাই গাড়ি বাড়ির মালিক হবে, সালাম পাবে, আর বাকিরা ধৈঞ্চা, কেউ চিকিৎসা পাবে না। আমরা যখন এই ভিডিও করছি তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা ওইখানে সমাবেশ করছেন, পুলিশ দাঁড়ায় আছে। ভাবতে পারেন নিজেদের আখের রাজনৈতিক দল, একের পর এক টিম, বাড়ি গাড়ি, ভাই মোটামুটি এখন একটা অবস্থান। ধিক্কার জানাই আমরা এরকম অ্যাক্টিভিটিজের উপরে। দেখেন রাজনৈতিক দল করেন কোনো সমস্যা নেই, কিন্তু কমিটিগুলো নিয়ে কেন আপনারা নিজেরা একটা টিম তৈরি করে নিজেরা ঢাবি কেন্দ্রিক এগুলো তৈরি করবেন? সারা বাংলাদেশ কি দঞ্চা? বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি রাস্তায় না নামতো তাহলে আপনাদের পরিণতিটা কি হতো? এখন নিজেরা ক্ষমতায় বসার পরে উপদেষ্টাও তারা, যত পদে আছে তারা, এরপরে এদের ভাই ব্রাদের কাছের লোক, এগুলা আসলে আমরা দেখেন যৌক্তিক সমালোচনা করতে হবে। এখানে কাদের অবস্থান আছে, কারকে আপনারা জায়গা দিচ্ছেন? রাজনৈতিক দলগুলোর কাউকে ডাকছেন এখানে? পান নাই। এটা ইটস নট ফেয়ার। আপনারা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন, খালি কেমনে প্রধানমন্ত্রী হবেন, কেমনে কেউ মন্ত্রী হবেন, আরাম পেয়ে গেছেন। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাবা। দেশে আইন আছে, ডিপার্টমেন্ট আছে, মন্ত্রণালয় আছে, দুদক আছে। এখন তো সরকার তোমাদেরই, সরকারে তোমরা আসো দেখা যে কোনো জায়গায় গিয়ে যে বাম হাত গলাবা, নাক ঢুকাবা, নিজেদেরকে মালিক মনে করবা, তোমরা সিস্টেমকে মবের মধ্যে নিয়ে গেছো। আজকে নিজেরাই সেই মবের মধ্যে কিন্তু পয়রা অল্পের জন্য বাইচা আসছো। বর্তমান প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং অতিরঞ্জিত সর্দারি বানা এগুলা বন্ধ করো, এগুলো বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে না। সমন্বয়ক নামটারে তোমরা একটা প্যারা বানাই ফেলছো সাধারণ মানুষের কাছে। তোমার কাজ পড়ালেখা করা, স্কুল কলেজে যাও, কোন ডিপার্টমেন্টে দুর্নীতি চলে ওই ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের লোক থাকলে জানাও। কারণ একটা মিসম্যানেজমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে। কথা বলছি, গতকালকে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সমন্বয়ক। মানে শিক্ষার্থীরা যে পরিমাণ ধোলাই দিতে নিছিল এদেরকে ধৈরা ভাব লইতে গেছিল আর কি। ঘটনা দেখেন কেন। চাঁদাবাজ আখ্যা দিয়ে কলেজটিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। 4 সমন্বয়কের চাঁদাবাজ বইলা পরে পুলিশের বিশেষ টিম, র্যাব, মানে সেনাবাহিনী গিয়ে এদেরকে উদ্ধার করা লাগছে। সমন্বয়করা বলছেন যে তারা চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহে বারিন্দ মেডিকেল কলেজে গিয়েছেন। তোর দায়িত্ব দিছে, থাপড়ায় দাঁত ফলাই দেওয়া উচিত বেটা। গোয়েন্দা নাই দেশে? এইসব পাকনা কাজকর্ম করতে গিয়া এরা ভেজাল লাগায়। পরে বলছে কি তারা আওয়ামী পন্থীদের মবের শিকার হন। তো কোনই তো খাই ভাই, তুমি খালি মানুষের মব করবা নাকি? ঘটনার প্রেক্ষাপট কি, গতকালকে দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু পোলাপাইন পড়াশোনা করে, চিকিৎসা চলে। তো এরা 4 সমন্বয়ক কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী, রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক বারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব। এরা অতিরঞ্জিত কইরা শৈলে ভাব আসছে গেছিল এই মেডিকেল কলেজে। সেখানে মালিক হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তো এরপর থেকে তিনি আত্মগোপনে আছে, প্রতিষ্ঠানটি পরিচালনা করে তার বাবা। করতেই পারে, সমস্যাটা কোথায়?
বারিন্দা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন, সোমবার তারা এসে অফিসের সচিবের সঙ্গে দেখা করেছিল। তাদের দাবি জানতে আজ তাদের সঙ্গে ওনার বসার কথা ছিল, কিন্তু গতকালকে তারা এসে সরাসরি এমডির কক্ষে ঢুকে যায়। সেখানে গিয়ে বিভিন্ন রকম ধমক টমক দেয়। সবার নিরাপত্তার স্বার্থে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় তারা মাফ চাইয়া পোলাপানের হালকা কিলগুতানি খাইয়া সেখান থেকে আপনার কোনো রকমের প্রাণটা নিয়ে রক্ষা পায়। এখন ছাত্ররা যারা বলছে, ওইখানে যারা ছাত্র আছে তাদের বক্তব্য যে আমাদের এখানে সমন্বয়করা আইসা আমাদের কলেজের মধ্যে এই ধরনের অস্থির পরিস্থিতি করা, এমডির সাথে খারাপ ব্যবহার করা, কলেজ বন্ধ করে দিবে, এই ধরনের হুমকি দামকি দেওয়া, এইগুলা আমরা যারা আছি, আমরাও তো এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আছি। জুলাই আগস্টে আমাদেরও ভূমিকা ছিল, কিন্তু এখানে এসে গায়ের জোর দেখানো এইটা আমরা অ্যালাউ করি নাই। তারা চান্দাবাজ ছিল, আমরা এই জন্য পিটাইছি। পরে পুলিশের বিশেষ টিম পাঠাইয়া এসপি সাহেব এদেরকে উদ্ধার করছে। আমি আবারও বলি ভাই, গাজীপুরের ঘটনায় শিক্ষা হয় নাই, দেশে আইন আছে। আইন তোমরা নিজের হাতে তুলতে গেলে তোমাদেরকে মপ করে পিটাইতে হবে, এটাই স্বাভাবিক। তোমরা নিজের আগে ভালো হও। পুরা আওয়ামী লীগ হয়ে গেছো তোমরা নিজেরাই, এখন ছাত্রলীগের ভূমিকা চলে গেছো। আইনের বাহিরে কোনো শিক্ষার্থীকে কোথাও মপ করতে গেলে লোকাল প্রতিষ্ঠান এদেরকে ঠেকাইতে হবে। দেশে আইনটারে কোনোভাবে এস্টাবলিশ করা যাচ্ছে না। এদের একটা পুরা ছাত্রলীগ যুবলীগকে পিছিয়ে ফেলে দিচ্ছে অনেকে গিয়া গিয়া, প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যদি আপনার কাছে মনে হয় কোথাও অপরাধে আত্মগোপনে আছে, আপনি পুলিশে ফোন দেন, সহযোগিতা করেন, তথ্য দেন, আপনারা গিয়ে এখানে লাইসেন্স দেন। দর্শক, বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলতেছে, যেখানে ধর্ষণ, চাঁদাবাজি সবকিছু কিন্তু করছেন আওয়ামী লীগের বিভিন্ন চাঁদাবাজরা, এবং তারা যেভাবে বাংলাদেশকে একটা গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করতেছেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন, বাংলাদেশ যে একটা সুষ্ঠুভাবে চলবে এটা যেন করতে না পারে, তার জন্য তারা কিন্তু এইরকম অবস্থা শুরু করেছেন। আর এটা অলরেডি আমরা সবাই জেনে গেছি। এই জন্য যারা চাঁদাবাজি রয়েছে এবং যারা দখলদারি এরকম কাজগুলো করতেছে, যারা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে, আমরা সেনাবাহিনীর কাছে কঠোর আন্দোলন করতে চাই এবং আমরা আহ্বান করতে চাই যেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় যেন এরকম কাজ করতে তারা ভয় পায়। সমাজ এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য, অবশ্যই আমাদের কর্মসূচি দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।